হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? দিস ইজ আরাবুল রহমান, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, চলো আজ 54 নম্বর ক্লাস হবে। তো টেলিগ্রাম চ্যানেল এবং যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করবে, আর আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে অবশ্যই ফলো করতে ভুলবে না। শুরু করি তাহলে আমরা আজকের পর্বটি। আজকের পর্ব হচ্ছে আমাদের 54 নম্বর পর্ব এই সিরিজের, এবং এই সিরিজে আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। কি বলা হচ্ছে? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীকে কে হারিয়েছিলেন? দ্বিতীয় পুলকেশী ছিলেন সর্বশ্রেষ্ঠ চালুক্য রাজা। সর্বশ্রেষ্ঠ চালুক্য রাজা কে ছিলেন জানো? দ্বিতীয় পুলকেশী সব থেকে শ্রেষ্ঠতম চালুক্য রাজা ছিলেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই চালুক্য বংশ কোথায় শাসন করেছিল? দক্ষিণ ভারতে। তো এই চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বলে ফেলো, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে ছিলেন চালুক্য ডাইনেস্টির ফাউন্ডার? আমরা উত্তর করব কি প্রথম পুলকেশী। প্রথম পুলকেশী হচ্ছে কিন্তু চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। সেই বংশের দ্বিতীয় পুলকেশী ছিলেন শ্রেষ্ঠ শাসক। তো সেই দ্বিতীয় পুলকেশীকে একজন পরাজিত করেছিলেন। তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন প্রথম নরসিংহ বর্মন। ইনি ছিলেন পল্লব শাসক। ইনি ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক। পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন জানো? অ্যান্সার হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। আচ্ছা, এখানে একটা কাহিনী বলি। এখানে দেখো, পল্লবদের যে রাজধানী ছিল সেটা হচ্ছে, এদের রাজধানী কি ছিল জানো? এদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম বা কাঞ্চি ছিল রাজধানী পল্লবদের। আর চালুক্যদের রাজধানী কি ছিল জানো? চালুক্যদের রাজধানী ছিল স্টুডেন্টস বাতাপি। বাতাপি ছিল চালুক্যদের রাজধানী। এবার এখানে একটা কাহিনী হচ্ছে, প্রথম মহেন্দ্র বর্মন, যিনি নরসিংহ বর্মনের আগের শাসক ছিলেন পল্লব বংশে। পল্লব বংশে নরসিংহ বর্মনের পূর্ব শাসক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে এখানে কি বলবো আমরা, মহেন্দ্র বর্মন। এই মহেন্দ্র বর্মন তিনি বাতাপি আক্রমণ করেছিলেন, কেন? এবং সেখানে কি হয়, সেখানে দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মনকে কিন্তু পরাজিত করে। মহেন্দ্র বর্মনকে হত্যা করেছিল, তাকে পরাজিত করে হত্যা করেছিল দ্বিতীয় পুলকেশী। পরবর্তীতে নরসিংহ বর্মন তার পিতা বা তার পূর্ববর্তী শাসকের বদলা নেওয়ার জন্য তিনি কিনা বাতাপি আক্রমণ করেন এবং তিনি দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিলেন। দুই শ্রেষ্ঠ রাজার মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল, একজন চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা, একজন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা। এবারে দেখো, এই নরসিংহ বর্মন নরসিংহ বর্মন এনার একটা উপাধি ছিল। কি উপাধি? তার উপাধি ছিল বাতাপি কোন্ড। বাতাপি কোন্ড মানে হচ্ছে কি? মানে হচ্ছে বাতাপি বিজেতা। বাতাপি বিজেতা, তিনি বাতাপি রাজ্য দখল করেছিলেন বা বাতাপি জয় করেছিলেন, এই কারণে তার কিন্তু উপাধি ছিল বাতাপি কোন্ড। এটা একটু মনে রাখবে। এরপরে আমরা দেখি নেক্সট প্রশ্ন। নিরপেক্ষকরণ প্রক্রিয়ায় প্রধান পণ্য কি কি? নিরপেক্ষকরণ প্রক্রিয়ায় প্রধান পণ্য কি কি উৎপন্ন হবে? একদমই সহজ একটা প্রশ্ন। নিরপেক্ষকরণ প্রধান বিক্রিয়া হচ্ছে জল ও লবণ। এখানে জল ও লবণ, ঠিক আছে? তো এই দুটোকে আমরা যদি সাইন ভাষাতে বলতে চাই তাহলে জল হচ্ছে কি? জল হচ্ছে H2O, আর লবণ মানে হচ্ছে NaCl। ওকে, তো H2O এবং NaCl উৎপন্ন হয়ে থাকে নিরপেক্ষকরণ বিক্রিয়ায়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। মেঘালয় নামকরণ কে করেছিলেন? মেঘালয় ভারতের একটা রাজ্য, তাই না? মেঘালয় রাজ্যটা না অসম রাজ্যটা ভেঙে তৈরি হয়েছে। মেঘালয় রাজ্যটা একটা মালভূমির মধ্যে পড়ে থাকে। মেঘালয় হচ্ছে একটা মালভূমির মধ্যে অন্তর্গত কিন্তু রাজ্য। মেঘালয় মালভূমি, একটা মালভূমি আছে যার মধ্যে গারো, খাসি, জয়ন্তিয়া এই সমস্ত হিলস বা পাহাড় আছে। সেই পাহাড়ি অঞ্চল জুড়ে কিন্তু অবস্থিত আছে মেঘালয় রাজ্য। নর্থ ইস্টের একটা রাজ্য যেটা বাংলাদেশের সঙ্গে কিন্তু সীমানা ভাগ করে, এটা মনে রাখবে।
মেঘালয়ের কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমানা আছে। সেই মেঘালয়ের রাজধানী কি জেনে রাখো। মেঘালয়ের রাজধানী কি? মেঘালয়ের রাজধানী হচ্ছে কি? শিলং। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং না? একদমই বেসিক। আচ্ছা, মেঘ আলয়, এটাকে যদি আমরা ভাগ করি, মেঘ যুক্ত আলয় মানে কি? মেঘ যুক্ত আলয়, সন্ধি বিচ্ছেদ তোমরা ছোটবেলায় করেছো না? মেঘ যুক্ত আলয় মানে হচ্ছে মেঘালয়। আলয় মানে কি? আলয় মানে হচ্ছে বাসস্থল বা ঘর, বা কুঠুরি বোঝায় না? আলয় মানে কি? বাসস্থান বা ঘর বা কুঠুরি, যাই হোক বোঝায়, তাই তো? তো এখানে কিসের বাসস্থলের কথা বলছে? মেঘের বাসস্থল। মেঘালয় মানে কি? মেঘের বাসস্থল, মেঘের ঘর, মেঘের বাসস্থল বলা হয়ে থাকে মেঘালয়কে। এই যে নামকরণ, এটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন এসপি চ্যাটার্জি, একজন ভূগোলবিদ ছিলেন, বাঙালি। ইনি একজন ভূগোলবিদ ছিলেন। কেমন ভূগোলবিদ? বাঙালি ভূগোলবিদ ছিলেন, তিনি এটার নামকরণ করেন। যারা ক্লাসটি দেখছো সকলে লাইক করো ক্লাস। এই প্রশ্নটা করানো প্রশ্ন আগে একবার, তো এই প্রশ্নটা আমি আবার রিপিট করেছি, উত্তর করো। নেক্সট কোশ্চেন, স্টেট অফ দ্য ক্লাইমেট 2024 রিপোর্ট প্রকাশ করেছে নিম্নের কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বা WMO। এর সদর দপ্তর কোথায়? সকলে কমেন্ট করে জানাও। WMO এর সদর দপ্তর কোথায়? ভেরি ইজি। WMO সদর দপ্তর কোথায় অবস্থিত? যারা আবহাওয়া রিপোর্ট প্রকাশ করে থাকে, স্টেট অফ দ্য ক্লাইমেট রিপোর্ট 2024 প্রকাশ করেছিল, এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডের। সুইজারল্যান্ডের জেনেভাতে আছে এর সদর দপ্তর। অলরাইট, এরপরে দেখো নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করে? ডব্লিউবিপি পরীক্ষাতেই প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ডব্লিউবিপির পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনটা আসা, কোন শস্যটি বা কোন ফসলটি এখানে মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে থাকে কোনটি? মটর। এটা মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে। ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম কত বয়স লাগে? ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন, কে আছেন? নরেন্দ্র মোদী, তাই না? তো ভারতের একজন কেউ যদি প্রধানমন্ত্রী হতে চায়, তাকে প্রধানমন্ত্রী হতে কত বছর বয়স লাগবে? এখানে দেখো, প্রধানমন্ত্রী হতে গেলে তাকে প্রথমে পার্লামেন্টের সদস্য হতে হবে। পার্লামেন্টের দুটি কক্ষ থাকে, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে কি লোকসভা, তাই না? রাজ্যসভা আর একটা হচ্ছে কি লোকসভা। এর মধ্যে কোনটি উচ্চ বলতো? এর মধ্যে কোনটি উচ্চ কক্ষ আর কোনটি নিম্ন কক্ষ? রাজ্যসভা হচ্ছে আপার হাউস আর লোকসভা হচ্ছে লোয়ার হাউস, নিম্ন কক্ষ। তো এই রাজ্যসভা এবং লোকসভার যে কোনো একটা সদস্য হতে হবে, একদমই। হ্যাঁ, অনেকে বলবে স্যার কি বলছেন, রাজ্যসভার সদস্য হতে হয়? একদমই, রাজ্যসভার সদস্য হয়েও কিন্তু কেউ ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। ওকে, যেমন ইন্দিরা গান্ধী হয়েছিলেন। ইন্দিরা গান্ধী কিন্তু প্রথমে রাজ্যসভার সভাপতি থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং তিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন। সেখানে দেখো, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স লাগবে? 30 বছর। আর লোকসভার সদস্য হতে গেলে লাগবে 25 বছর। তো যেহেতু এখানে লোকসভার সদস্য হলেও সে প্রধানমন্ত্রী হতে পারে, বর্তমানে যে নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী আছেন, তিনি লোকসভার নির্বাচনের ভোটে জিতে তারপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তো তিনি লোকসভার একজন সদস্য, তাই না? তো এখানে তার 25 বছর ন্যূনতম বয়স লাগবে। তো এখানে 25টাকে কিন্তু আমরা ন্যূনতম বয়স ধরবো প্রধানমন্ত্রীর বয়সের ক্ষেত্রে। সিমিলারলি যদি বলা হয় মুখ্যমন্ত্রীর ন্যূনতম বয়স কত লাগে? মুখ্যমন্ত্রীর ন্যূনতম বয়স কত লাগে? বিধানসভার সদস্য হতে ন্যূনতম যত বছর বয়স লাগবে, অর্থাৎ বিধানসভার সদস্য না হলে সে মুখ্যমন্ত্রী হতে পারছে না। তো বিধানসভার সদস্য হতে বয়স লাগে কত? 25 বছর। তো এখানে মুখ্যমন্ত্রী হতেও লাগবে কত? 25 বছর বয়স লাগবে। আচ্ছা, যদি বলা হয় একজন মন্ত্রী হতে বয়স কত লাগে? সেটা রাজ্যের মন্ত্রী অথবা কেন্দ্রের মন্ত্রী,
কেন্দ্রের মন্ত্রী হতেও লাগবে কত বছর বয়স? 25 বছর বয়স লাগবে। যদি রাজ্যের মন্ত্রী হতে চাই তাকেও বিধানসভার সদস্য হতে হবে ফার্স্ট, সেই কারণে তারও বয়স লাগবে কত? 25 বছর। যদি বলা হয় বিধানসভার স্পিকার এবং লোকসভার স্পিকার হতে বয়স কত বছর লাগে ন্যূনতম? বিধানসভার স্পিকার এবং লোকসভার স্পিকার হতে ন্যূনতম বয়স কত বছর লাগবে? সেম উত্তর হবে 25 বছর। সব ক্ষেত্রে কিন্তু 25 বছর করে বয়স লাগবে। এটা আমাদের শুধু একটু কমন সেন্স কাজে লাগাতে হবে, একটু মাথাটা কাটাতে হবে। ভারতের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি সব থেকে বড় অংশ কি থেকে আসে? ভারতের জিডিপি সব থেকে বড় অংশ কিসের থেকে আসে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, উত্তর করো সকলে। দেখতে দেখতে 10 মিনিট কিন্তু আমরা ক্লাস করে ফেলেছি। 7 নম্বর প্রশ্ন, পরিষেবা খাত সার্ভিস সেক্টর থেকে কিন্তু আমাদের ভারতে সব থেকে বেশি জিডিপিতে অংশ আসে। নেপাল সরকার কোন শহরটিকে দেশের পর্যটন রাজধানী হিসাবে ঘোষণা করেছে? নেপাল সরকার তাদের কোন শহরটিকে দেশের পর্যটন রাজধানী হিসাবে ঘোষণা করেছে? এখানে দেখো আমরা যদি দেখি নেপাল, এই নেপালটা আমাদের ভারতের প্রতিবেশী একটা দেশ। এই নেপালের অনেক গুরুত্ব আছে। নেপালে কিন্তু বিশ্বের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত আছে। এই জন্যই কিন্তু নেপালকে প্রথমে পুরো বিশ্ব চেনে। এক কথায় পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় আছে? নেপালে আছে, আমাদের ভারতের প্রতিবেশী রাষ্ট্র। এই নেপালের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলোর কিন্তু সীমানা আছে নেপালের সঙ্গে। আরেকটা জিনিস, এই নেপালের যদি রাজধানীর কথা বলা হয়, নেপালের যদি মূল রাজধানীর কথা বলা হয়, কি হচ্ছে নেপালের রাজধানী? আমরা ছোট থেকে পড়ে আসছি না, সার্কের সদর দপ্তর অবস্থিত আছে নেপালে। তো সেটা কোথায়? সেটা হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডুতে হচ্ছে নেপালের রাজধানী। এবং নেপালের যদি বলা হয় সম্প্রতিকালে কোনটিকে পর্যটন রাজধানী ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে পোখরা। ওকে, বিভিন্ন দেশের কিন্তু দুটো তিনটে করে রাজধানী থাকে। হ্যাঁ, যেমন শ্রীলঙ্কার কথা নাও, শ্রীলঙ্কার কিন্তু দুটো রাজধানী, একটা হচ্ছে কলম্বো তাদের বাণিজ্যিক রাজধানী, আর একটা রাজধানী তাদের যদি মূল রাজধানীর কথা বলা হয়, প্রশাসনিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যদি রাজধানীর কথা বলা হয়, সেটা হচ্ছে শ্রী জয়বর্ধনাপুরা কোট্টে। এটা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান রাজধানী। আর একটা কলম্বো বলে কিন্তু বাণিজ্যিক রাজধানী আছে শ্রীলঙ্কার। তেমনই সাউথ আফ্রিকার 3টি রাজধানী আছে, প্রিটোরিয়া, ব্লুম ফাউন্টেন, জোহানেসবার্গ। তো এইগুলো হচ্ছে কিন্তু আমরা যদি দেখি তোমার 3টে রাজধানী আছে তাদের। তো বিভিন্ন দেশের দুটো তিনটে করে কিন্তু রাজধানী থাকে। ওকে, সো এরপরে দেখি আমরা ইতিহাস সংক্রান্ত বিখ্যাত বই ট্রাভেলস অফ দ্য মুঘল এম্পায়ার কে লিখেছেন? ট্রাভেলস অফ দ্য মুঘলস এম্পায়ার, এই গ্রন্থটির লেখককে? ইবন বতুতা, ফ্রান্সিসকো বার্নিয়ের, বিনি ফোকাল এবং টমাস রো। এদের মধ্যে ট্রাভেল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি লিখেছেন ফ্রান্সিসকো বার্নিয়ের। ইনি ছিলেন একজন ফরাসি চিকিৎসক। ঠিক আছে, ইনি কে ছিলেন? একজন ডক্টর, ফরাসি ডক্টর। তিনি আমাদের ভারতে এসেছিলেন শাহজাহানের সময়। শাহজাহানের সময় ভারতে আসেন। বার্নিয়ের কার সময় ভারতে এসেছিলেন? শাহজাহানের সময় ভারতে এসেছিলেন। এবং শাহজাহানের একজন পুত্র ছিল, তার নাম হচ্ছে দারা শিকো। সেই দারা শিকোর চিকিৎসা করেছিলেন তিনি। এটাও জেনে রাখো। দারা শিকো তাকে কে চিকিৎসা করেছিলেন? ফ্রান্সিসকো বার্নিয়ের, ইনি চিকিৎসা করেছিলেন। এবং তিনি একটা গ্রন্থ লিখেন, সেটা হচ্ছে কি ট্রাভেল অফ দ্য মুঘল এম্পায়ার। নিম্নের কোনটি ডিপ মাইন্ড জেনকাস্ট তৈরি করেছে আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য একটি এআই মডেল? এটি কি আসলে জেনকাস্ট? এটা হচ্ছে একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই আজকাল কিন্তু বিশ্বের নামটা বলবালা আছে এআই এর, শুধু আমরা শুনছি এআই। তো এআই জেনকাস্ট হচ্ছে একটা এআই যেটা আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য তৈরি হয়েছে। ডিপ মাইন্ড একটা
জেনকাস্ট এটা তৈরি করেছে কারা? অ্যান্সার হচ্ছে গুগল তৈরি করেছে, গুগল গুগল। আচ্ছা, দর্পণ কত প্রকার? এটা আজকের হোমওয়ার্ক থাকবে, সায়েন্সের একটা কোশ্চেন। দর্পণ কত প্রকারের হয়ে থাকে? কমেন্ট করে অবশ্যই কিন্তু এটার উত্তর সকলে জানিয়ে যাবে। অলরাইট, এরপরে দেখি আমরা ভারতের 38তম জাতীয় গেমসের লোগোতে ড্যাশের একটি ছবি রয়েছে। কিসের ছবি আছে ভারতের 38তম জাতীয় গেমসের লোগোতে? 38তম জাতীয় গেমস সম্প্রতিকালে হতে চলেছে কোথায় জানো? বলতো দেখি এটির আয়োজক কোন রাজ্য? 38তম ন্যাশনাল গেমস, এটার আয়োজক কোন রাজ্য? কোন রাজ্য? আয়োজক হচ্ছে উত্তরাখণ্ড রাজ্য, উত্তরাখণ্ড রাজ্য। আর উত্তরাখণ্ড রাজ্যে কি আছে? পাহাড় আছে। তো এখানে কিন্তু আমরা পাহাড়ের ছবি দেখতে পাবো 38তম জাতীয় গেমসের লোগোতে। কয়েকদিন আগে 38তম জাতীয় গেমসের লোগো উন্মোচন করেছে উত্তরাখণ্ড সরকার। লোগো, অ্যানথেম, তারপরে তোমার হচ্ছে যেটাকে বলা হয় ম্যাসকাট, এগুলো কিন্তু লঞ্চ করেছে সম্প্রতিকালে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 1944 সালে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড দুটির কি পুনর্নামকরণ হয়েছিল? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 সালে এখানে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড ছিল, ওকে। সেটার পুনর্নাম কি করা হয়েছিল? শহীদ ভূমি, শহীদ ও স্বরাজ দ্বীপ, হিন্দুস্তান, আজাদ হিন্দুস্তান, নাকি জয় হিন্দ দ্বীপ? আচ্ছা, আজাদ হিন্দ ফৌজ আগের দিনের ক্লাসেই বলেছি না, আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এটা প্রতিষ্ঠা হয় না? তাই না? কোথায় প্রতিষ্ঠা হয়? সিঙ্গাপুরে প্রতিষ্ঠা হয়। কার দ্বারা? নেতাজির দ্বারা, নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা এটা স্থাপিত হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, কে স্থাপন করেছিল, কবে, কোথায় স্থাপিত হয়? এবারে দেখো, যে দুটি দ্বীপ স্বাধীনতা পায় তার নতুন নাম হয় শহীদ এবং স্বরাজ দ্বীপ, শহীদ এবং স্বরাজ দ্বীপ। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে কতগুলি বিধানসভার আসন রয়েছে? খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, রাজ্য ও বিধানসভা মিলে কতগুলি আসন আছে আমাদের ভারতে বিধানসভার? কোশ্চেনটা কিন্তু অনেক ডেপথ কোশ্চেন। এখানে কেন্দ্রশাসিত অঞ্চল কেন বলা হয়েছে মনে রাখবে, ভারতে কিন্তু যে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা আছে। কি কি? একটা হচ্ছে জম্মু কাশ্মীর। দেখো, 28টি রাজ্য, 28টি রাজ্য প্লাস জম্মু ও কাশ্মীর, জম্মু ও কাশ্মীর, পুদুচেরি ও দিল্লি, তাই না? দিল্লিতে তো কয়েকদিন পরেই নির্বাচন হতে চলেছে 70টি আসনে। তো এখানে দেখো, পুদুচেরি, কাশ্মীর, দিল্লি, এই 3টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং 28টি রাজ্যে বিধানসভা আছে। বিধানসভার টোটাল আসন কতগুলি আমাদের ভারতে? অ্যান্সার হচ্ছে এখানে 4131টি কিন্তু আমাদের ভারতে টোটাল বিধানসভার আসন, 4131টি। আর লোকসভার আসন কতগুলি? লোকসভার আসন যদি বলা হয় কতগুলি পুরো ভারত মিলে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য মিলে, টোটাল লোকসভার আসন হচ্ছে 550 জন। 550 হচ্ছে টোটাল লোকসভার সদস্য কিন্তু থাকতে পারে। লোকসভার টোটাল ক্যাপাসিটি আগে ছিল 552 আগে ছিল, কিন্তু 2জন বাদ গেছে। 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারতো, সেটা বর্তমানে বাদ গেছে, ওকে। বর্তমানে 550 হচ্ছে লোকসভার টোটাল ক্যাপাসিটি। আর যদি বলা হয় রাজ্যসভার ক্যাপাসিটি কত, রাজ্যসভার ক্যাপাসিটি কত টোটাল? অ্যান্সার হচ্ছে 250, অর্থাৎ 250 হচ্ছে রাজ্যসভার আমাদের ভারতে আসন সংখ্যা। মহাত্মা গান্ধী ন্যাশনাল মেরিন পার্ক কোথায় অবস্থিত? মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক মানে হচ্ছে জলজ জাতীয় উদ্যান। তো জলজ জাতীয় উদ্যান মেরিন ন্যাশনাল পার্ক আমাদের ভারতের
আমরা বিভিন্ন স্থানে দেখতে পাই। কচ্ছ গুজরাটে আছে কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক, মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, ঠিক আছে, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, এটা তোমার অবস্থিত আছে তামিলনাড়ুতে। তেমনি মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, ঝাঁসি রানী মেরিন ন্যাশনাল পার্ক, এগুলি আছে কোথায় জানো? এগুলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে। কিন্তু এখানে কোশ্চেনটা কঠিন করার জন্য বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা বলা হয়নি, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভিতরে যে ছোট ছোট দ্বীপ আছে সেইগুলোর একটা নাম দেওয়া হয়েছে, নাম হবে এখানে দক্ষিণ আন্দামানে অবস্থিত আছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। ওকে, অর্থনৈতিক সংস্কার প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কবে? অর্থনৈতিক সংস্কার প্রথম আনুষ্ঠানিকভাবে কবে উপস্থাপিত হয়েছিল? ইকোনমিক রিফর্মস, অর্থনৈতিক সংস্কার প্রথম আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় 1991 সালে। পি ভি নরসিমা রাও তখন প্রধানমন্ত্রী ছিল। এটা একটু জেনে রাখবে, ঠিক আছে? এই সময় কে প্রধানমন্ত্রী ছিল? পিভি নরসিমা রাও এই সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিল। এটাকে নয়া অর্থনৈতিক নীতি বলা হয়, নয়া অর্থনৈতিক নীতি বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, আরেকটা জিনিস এখানে জেনে রাখো, এই সময় অর্থমন্ত্রী কে ছিল? এই সময় অর্থমন্ত্রী ছিল কে জানো ডিয়ার স্টুডেন্টস? সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন ভারতে 2004 থেকে 2014 পর্যন্ত প্রধানমন্ত্রী যিনি ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং ইনি কিন্তু 1991 সালে অর্থমন্ত্রী ছিলেন। তার সময় নয়া অর্থনৈতিক নীতি বা অর্থনৈতিক সংস্কার নীতি পাস হয়। টিডব্লিউএস একাডেমিতে যদি পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে চাও, টিডব্লিউএস একাডেমিতে যে সমস্ত পেইড ব্যাচগুলো চলছে তোমরা দেখতে পারো। এই ব্যাচগুলোতে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে বেসিক থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে। একদমই সেখানে দাসু ক্লাস হবে তোমাদের সঙ্গে। সো যদি যুক্ত না হও অবশ্যই আজই অ্যাডমিশন নাও এখানে এবং চলে আসো, সেখান থেকে কিন্তু আমরা ক্লাস করব। একদমই তোমাদের সঙ্গে ক্লাস কিন্তু অলরেডি প্রায় শুরু হতে, মানে এটাতে শুরু হয়নি এখনো, রেল এসএসসি ফাউন্ডেশন ব্যাচে এটাতে শুরু হবে। তো এটাতে যদি তোমরা যুক্ত হও প্রথম থেকে কিন্তু ক্লাস দেখতে পাবে। ওকে, কমপ্লিট সিলেবাস তোমরা পাবে এখানে, এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপে প্র্যাকটিস ব্যাচ আছে, প্র্যাকটিস ব্যাচে যুক্ত হতে চাইলে তোমরা এখান থেকে যুক্ত হতে পারো। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। কমিউটেটর ব্যবহার করা হয় ডিসি জেনারেটরে, এসি জেনারেটরে, ইনভার্টার নাকি কনভার্টার? কোথায় ব্যবহার করা হয় কমিউটেটর? কমিউটেটরের ব্যবহার আমরা কোথায় দেখতে পাই? এটা ব্যবহার করা হয়ে থাকে ডিসি জেনারেটরে, ডিসি জেনারেটরে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি এর চেয়ারম্যান পদে কে ছিলেন? খসড়া কমিটি, খসড়া কমিটি এটা ছিল গণপরিষদের সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি। গণপরিষদের সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি ছিল খসড়া কমিটি। এই খসড়া কমিটির মোট সদস্য ছিল কতজন জানো? খুবই ইম্পর্টেন্ট সেটাও। মোট সদস্য কতজন ছিল খসড়া কমিটিতে? কতজন ছিল? 7 জন ছিল খসড়া কমিটিতে টোটাল সদস্য, যার মধ্যে প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এনাকে আমরা বলে থাকি সংবিধানের জনক। সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। ওকে, কোন প্রকার কয়লা কালো কয়লা? কোন প্রকার কয়লাকে কালো কয়লা বলা হয়ে থাকে? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট কয়লা? কোনটাকে কালো কয়লা বলা হয়? দেখো, কয়লার বর্ণ নির্ধারণ হয়ে থাকে কয়লাতে কতটা পরিমাণে কার্বন আছে। যে কয়লায় কার্বন সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। 90%-এরও বেশি, 90%-এরও বেশি কিন্তু আমরা এখানে কার্বন পেয়ে থাকি। 90%-এরও বেশি কিন্তু কার্বন থাকে অ্যান্থ্রাসাইট কয়লাতে, এবং এটা উজ্জ্বল কালো বর্ণের হয়ে থাকে, এটা কালো কয়লা। আচ্ছা, এই কয়লা কোথায় পাওয়া যায় জানো? ভারতের জম্মু ও
কাশ্মীরে এই কয়লা পাওয়া যায়? কোথায় পাওয়া যায় কালো কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা? জম্মু অ্যান্ড কাশ্মীর অঞ্চলে পাওয়া যায় কিন্তু। WBSEDCL কত সালে স্থাপিত হয়? WBSEDCL এই কোম্পানিটার নাম তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমাদের বাড়িতে যদি ইলেকট্রিক তোমার হচ্ছে ওই মিটার থাকে, যেটাতে ইলেকট্রিক মিটার থাকে না একটা, সেখানে ওই যে ইলেকট্রিক বিল যারা দিয়ে থাকে, ওই ইলেকট্রিক বিলের উপরেই লেখা থাকে WBSEDCL। এর ফুল ফর্ম হচ্ছে কি? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ওকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। এটা কবে স্থাপিত হয়েছিল? 2007 সালে স্থাপিত হয়েছিল WBSEDCL। কে মাফ করবে, কোন, ঠিক আছে, এটা হবে কোন। কোন শিখ গুরু গুরুমুখী লিপির প্রচলন করেন? শিখ ধর্মগ্রন্থ গুরুমুখী লিপিতে লেখা হয়েছিল। তো কোন শিখ গুরু গুরুমুখী লিপি প্রচলন করেন? গুরুমুখী গুরুমুখী লিপিতে গুরুমুখী লিপিতে শিখদের শিখ ধর্মগ্রন্থ আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ একটা গ্রন্থেরই নাম, যেটা হচ্ছে শিখ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থটা কিন্তু লেখা হয়েছিল, কে লিখেছিলেন? গুরু অর্জুন দেব লেখেন। গুরু অর্জুন দেব সংকলন করেন। ওকে, শিখ ধর্মগ্রন্থ কে সংকলন করেছিল? গুরু অর্জুন দেব। ইনি কিনা সংকলন করেছিলেন শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ যেটাকে বলা হচ্ছে। এটা কোন লিপিতে লেখা? গুরুমুখী লিপিতে লেখা হয়েছিল। আচ্ছা, গুরু অর্জুন দেব ইনি ছিলেন পঞ্চম শিখ গুরু। ঠিক আছে, ইনি ছিলেন পঞ্চম শিখ গুরু হিসাবে পরিচিত। এটাও একটু জেনে রাখবে, পঞ্চম শিখ গুরু কে ছিলেন? গুরু অর্জুন সিং ছিলেন। আচ্ছা, এখানে দেখো গুরু অঙ্গদ ইনি ছিলেন দ্বিতীয় শিখ গুরু। দ্বিতীয় শিখ গুরু। তো দ্বিতীয় শিখ গুরু গুরু অঙ্গদ ইনি কিনা প্রচলন করেছিলেন গুরুমুখী লিপির। ঠিক আছে, গুরুমুখী লিপি কে প্রচলন করেন? গুরু অঙ্গদ প্রচলন করেছিলেন। আচ্ছা, এখান থেকে অনেক প্রশ্ন হয়, এটাও একটু মনে রাখবে। কোন লিপিতে গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ লেখা হয়েছিল, কে লিখেছিলেন? ওকে, শিখদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে পারো। এরপরে দেখি আমরা জৌনসারি উপজাতি দেখতে পাওয়া যায় কোথায়? জৌনসারি নামক একটা উপজাতি আমরা কোথায় দেখতে পাই? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরাখণ্ড নাকি নীলগিরি অঞ্চলে? জৌনসারি দেখা যায় কোথায়? উত্তরাখণ্ড অঞ্চলে বা কুমায়ুন হিমালয় অঞ্চলে। কুমায়ুন হিমালয় অঞ্চলে। ওকে, কুমায়ুন হিমালয় অঞ্চলে বসবাসকারী একটা উপজাতি হচ্ছে জৌনসারি। যে ডিএনএ তে আচ্ছা, যে ডিএনএ তে নাইট্রোজেন বেস অনুপস্থিত, তা হলো নাইট্রোজেন বেস অনুপস্থিত কোনটি? ডিএনএ তে কোন নাইট্রোজেন বেসটা অনুপস্থিত থাকে অ্যাকচুয়ালি, সেটা বোঝানো হয়েছে। সাইটোসিন, ইউরাসিল, অ্যাডেনিন, থায়ামিন। এখানে ইউরাসিলটা থাকে না, এখানে থাকে সাইটোসিন, অ্যাডেনিন, থিয়ামিন এবং গুয়ানিন। ওকে, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন এগুলো থাকে। 2025 সালের এপ্রিলে খেলো ইন্ডিয়া যুব গেমস এবং প্যারা গেমসের আয়োজন করবে নিম্নের কোন রাজ্য? আচ্ছা, একটা জিনিস দেখো, খেলো ইন্ডিয়া যুব গেমস সম্পর্কে কয়েকটা তথ্য বলি। খেলো ইন্ডিয়া যুব গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটা সূচনা হয় 2018 সালে দিল্লিতে। ওকে, দিল্লি ছিল প্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর
আয়োজক 2018 সালে এটা আয়োজিত হয়েছিল। আর সর্বশেষ 2024 সালে তামিলনাড়ু আয়োজন করে। ঠিক আছে, তামিলনাড়ু ছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর 2024 সালের আয়োজক সর্বশেষ। এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখো, এটাতে যারা চ্যাম্পিয়ন হয়েছিল সব থেকে বেশি পরিমাণে গোল্ড পদক জিতে চ্যাম্পিয়ন যারা হয়েছিল তারা হচ্ছে মহারাষ্ট্র। তো যদি প্রশ্ন আসে সব মানে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য খেলো ইন্ডিয়া যুব গেমস 2024 সালে, অ্যান্সার কি করব আমরা? মহারাষ্ট্র। ওকে, আচ্ছা, এটা 2025 আয়োজন করবে বিহার। লাভ শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? লাভ, লাভ মানে কি? লাভ মিন্স খেলা, তাই তো? লাভ কি? লাভ মানে আজকাল তো খেলাই হয়ে গেছে। তো লাভ শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? লাভ, LOVE, লাভ মানে এখন খেলা। ঠিক আছে, তো চলো এই খেলাটা সবাই খেলছে পৃথিবীতে। তো এটা কোন খেলার সাথে যুক্ত? অ্যাকচুয়ালি এটা হচ্ছে লন টেনিসের সাথে যুক্ত। আর এটা তো এখন ন্যাশনাল গেমস হয়ে গেছে। ন্যাশনাল গেমস, এদিকে ওদিকে খেলা, শুধু খেলা চলছে। এরপরে দেখি কোন শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? হুন আক্রমণ, হুনরা ছিল ভারতের বৈদেশিক একটা শক্তি, ভারতের বাইরের একটা শক্তি যারা আমাদের ভারতে আক্রমণ করছিল লাগাতার। তো হুন আক্রমণ কে প্রতিহত করেছিলেন? অ্যান্সার হচ্ছে স্কন্দগুপ্ত প্রতিহত করেছিলেন। এই কারণে এনাকে না ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। রক্ষাকারী রাজা বলা হয়। আচ্ছা বলো তো, এনাকে রক্ষাকারী রাজা কে বলেছিলেন? এটা সকলে কমেন্ট করে জানাবে যে ভারতের রক্ষাকারী রাজা হিসাবে স্কন্দগুপ্তকে কে বর্ণনা করেছেন, বা কে ভারতের স্কন্দগুপ্ত গুপ্ত শাসক, তাকে ভারতের রক্ষাকর্তা বলেছেন। ওকে, তো এখানেই আমরা আজকে এন্ড করছি সেশনটি। কেমন লাগলো সেশনটি অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না, এবং লাইক করো আর শেয়ার করো। ক্লাসটা শেয়ার করার পরে কিন্তু আমাদের ক্লাসটি ছাড়বে, তারপরে তোমরা ভালো থাকবে সকলে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে, ততক্ষণের জন্য টাটা, বাই।